কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে বড় বয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবামের ঘোষণা দিল, আর মুহূর্তে ইন্টারনেটে শুরু হয়ে গেল তুলকালাম। কিন্তু এবার কি তারা একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললো? এরিরাং অ্যালবামের কভার আর্ট দেখে কেন খেপেছে নেটিজেনরা? কেন এটাকে বলা হচ্ছে বোরোস্ট এভার বা ইতিহাসের নিকৃষ্টতম ডিজাইন? কিন্তু রহস্য এখানে শেষ নয়। অন্যদিকে ব্ল্যাকপিঙ্ক জেনের 30তম জন্মদিনের জমকালো পার্টিতে যখন শ্যাম্পেন আর উল্লাস চলছিল, তখন জাপানের অন্য এক রাস্তায় সাধারণ পোশাকে একা ঘুরছিলেন রোজি। একই দেশ থেকেও কেন তিনি জেনির পার্টিতে গেলেন না? পর্দার আড়ালে কি তবে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আজকের ভিডিওতে আমরা এই দুটি উত্তাল ইস্যুর গভীরে যাব। দেখব বিটিএস এর সেই বিতর্কিত ছবি এবং উন্মোচন করব জেনি রোজের সেই রহস্যময় জাপানি সফরের ভেতরের খবর। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক বিটিএস এর সেই কাঙ্ক্ষিত কামব্যাক দিয়ে। 20 মার্চ রিলিজ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম এরিরাং। নাম শোনার পর থেকে আর্মিদের মাঝে উত্তেজনার পারতে ছিল তুঙ্গে, কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে দিল বিগ হিট মিউজিক এর সাম্প্রতিক একটি টিজার ইমেজ। বিবাদটা কোথায়? বিগ হিট একটি ছবি প্রকাশ করেছে যা অ্যালবামের কভার আর্ট বলে ধারণা করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে 7 জন সদস্য স্যুটে দাঁড়িয়ে আছেন, কিন্তু পুরো ছবিটাই অদ্ভুতভাবে ঝাপসা এবং ফেডেড। আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, তবুও তাদের মুখ চেনা প্রায় অসম্ভব। কেবল 7টি ছায়া মূর্তি বা সিলুয়েট নজরে পড়ছে। নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এই ছবি নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। সাধারণ নেটিজেনদের দাবি এই অলসতার চরম উদাহরণ। কেউ কেউ বলছেন, যদি আমি একজন আর্মি হতাম তবে আমি ফেটে পড়তাম। তাদের মতে বিটিএস এর মতো গ্লোবাল আইকনদের কাছ থেকে আরও কালজয়ী এবং স্পষ্ট ভিজুয়াল আশা করা হয়েছিল। কিন্তু এর পেছনে কি অন্য কোনো গভীর অর্থ আছে? অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি প্রোগ্রেসিভ রিভিল বা ধাপে ধাপে প্রকাশ করার কৌশল। অর্থাৎ রিলিজের তারিখ যত এগিয়ে আসবে, ছবিটির ঝাপসা ভাব তত কমবে এবং শেষ পর্যন্ত এটি হাই ডেফিনেশন ক্লু পাওয়া যাবে। তবে প্রশ্ন থেকে যায়, বিটিএস এর আগের অ্যালবামের কভারগুলো ছিল অত্যন্ত সিগনেচার স্টাইলে। লাভ ইউরসেলফ বা ম্যাপ অফ দ্য সোল এর সেই নান্দনিকতার তুলনায় এরিরাংকে কেন এতটা ফ্যাকাশে রাখা হলো? এটি কি আমাদের শিখর দিকে ফিরিয়ে নেওয়ার কোনো মেসেজ, নাকি জাস্ট একটি বড় সড় মার্কেটিং ব্লুপার? আর্মিদের একটি অংশ বলছে রহস্য তাদের অ্যালবামের প্রতি আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আপনি কোন পক্ষে? কমেন্টে জানান এখনই। এবার আসা যাক ব্ল্যাকপিঙ্ক এর জেনির দিকে। সম্প্রতি তিনি তার 30তম জন্মদিন উদযাপন করলেন জাপানের টোকিওতে। এটি কোনো সাধারণ জন্মদিন ছিল না। টোকিওর একটি বিখ্যাত নাইট ক্লাবে রীতিমতো রাজকীয় আয়োজন ছিল। সোশ্যাল মিডিয়া শেয়ার করা ভিডিওতে দেখা গেছে লাউড মিউজিক, দামি শ্যাম্পেনের বোতল আর চারিদিকে আগুনের ফুলকি। জেনিকে সেখানে দেখা গেছে অত্যন্ত প্রাণবন্ত, নাচে বিভোর। ভক্তদের জন্য এটি ছিল জেনির একটি নতুন রূপ। কিন্তু নেটিজেনদের একটি বড় অংশ এই লাক্সারিয়াস লাইফস্টাইলকে ভালো চোখে দেখেননি। তাদের মতে এটি কি একজন কে পপ আইডলদের জন্য একটু বেশি ওপেন হয়ে যাচ্ছে না? অনলাইনে চর্চা শুরু হলো, জেনি কি গ্লোবাল আইকন হওয়ার দৌড়ে তার কে পপ রুট ভুলে যাচ্ছেন? অনেকে তাকে ইন্ডিভিজুয়ালিস্ট বা ব্যক্তিগত কেন্দ্রিক বলে আখ্যা দিচ্ছেন। তবে জেনির ফ্যানরা বলছেন 30-এ পা রাখা একজন সফল নারীর তার সাফল্য সেলিব্রেট করার পূর্ণ অধিকার আছে। ঠিক এই সময় গল্পের মোড় ঘুরে গেল। জেনির পার্টির খবর যখন ভাইরাল, তখনই জাপানের রাস্তায় দেখা মিলল রোজির, কিন্তু পরিবেশটা ছিল সম্পূর্ণ আলাদা। রোজি কোথায় ছিলেন? যেখানে জেনি শ্যাম্পেন আর ক্লাবে ব্যস্ত, সেখানে রোজিকে দেখা গেল জাপানের জনপ্রিয় ডিসকাউন্ট স্টোর ডন কিহোতে শপিং করতে। পরনে একটি সাধারণ ক্যাজুয়াল হুডি, সোয়েট প্যান্ট আর মাথায় ক্যাপ। কোনো বডিগার্ড বা ঝকঝকে লুক নেই, একেবারে সাধারণ একজন পর্যটকের মতোই। সবচেয়ে বড় প্রশ্ন যেটা পুরো ইন্টারনেটকে নাড়িয়ে দিয়েছে, রোজি জাপানে থাকা সত্ত্বেও কেন জেনির পার্টিতে যোগ দিলেন না? কেন তিনি পার্টি এড়িয়ে সাধারণ কেনাকাটা আর একান্তে সময় কাটানোকে বেছে নিলেন? ভক্তদের বিশ্লেষণ ও সোশ্যাল মিডিয়া যুদ্ধ। নেটিজেনদের একাংশ রোজির এই সাধারণ জীবনযাপনকে ভূয়সী প্রশংসা করছে। তারা বলছেন রোজি হলো একজন আদর্শ কে পপ আইডল, বিনয়ী এবং মাটির কাছাকাছি। অন্যদিকে জেনিকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। কেউ কেউ তো এমনও বলছেন যে ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে সম্ভবত আগের মতো সুসম্পর্ক নেই। তবে মজার ব্যাপার হলো, কোরিয়ান নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে এটা খুবই স্বাভাবিক। বন্ধুদের মধ্যেও তো রুচির ভিন্নতা থাকে। কেউ ক্লাব পছন্দ করে, কেউ ডাইসো বা অলিভ ইয়ং এর মতো স্টোরে ঘুরতে পছন্দ করে।
এজেন্সির ভূমিকা শোনা যাচ্ছে রোজের এজেন্সি থেকে এই বিষয়ে কিছু পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রহস্য রয়ে গেছে। এটি কি ব্যক্তিগত বন্ধুত্বের কোনো ফাটল, নাকি স্রেফ ভিন্ন ব্যক্তিত্বের আলাদা দুটি জীবন? যেখানে জেনি একজন গ্লোবাল পপ স্টার হিসেবে নিজেকে মেলে ধরছেন, সেখানে রোজি হয়তো তার নিজস্ব ঘরানায় শান্তি খুঁজছেন। সব মিলিয়ে কে পপ ইন্ডাস্ট্রি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে বিটিএস তাদের এরিরাং অ্যালবাম দিয়ে শৈল্পিক বিতর্কের জন্ম দিচ্ছে, অন্যদিকে ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। বিটিএস এর অ্যালবামের কভার যাই হোক না কেন, তাদের মিউজিক যে চার্ট কাঁপাবে তা বলাই বাহুল্য। আর জেনি রোজের বিষয়টা সম্ভবত আমরা সাধারণ মানুষ এই বিষয়টাকে বেশি জটিল করে ফেলছি। তারা হয়তো কর্মক্ষেত্রে এক থাকলেও ব্যক্তিগতভাবে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্বের অধিকারী। আর এটাই হয়তো ব্ল্যাকপিঙ্ক এর শক্তির আসল উৎস, যেখানে ভিন্ন ভিন্ন সত্তা মিলেমিশে এক হয়ে যায়। আপনার মতামত কি? ভিটিএস এর এরিরাং কভার কি আসলে জঘন্য, নাকি এটি একটি মাস্টারপিস ইন মেকিং? আর জেনির পার্টিতে রোজির না থাকাটা কি কোনো বড় সংকেত? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আপনার প্রতিটি কমেন্ট আমরা পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন ইনডেপথ ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।